ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। দেখুন, অ্যাকচুয়ালি 20-22 নিয়ে খবর করতে না একটু কোথাও গিয়ে আমার হিচকি ওঠে। তার কারণ হচ্ছে এরা এত সংখ্যক প্রার্থী এবং এতগুলো ভিন্ন মতে ভিন্ন স্ট্যান্ডেরা রয়েছে যে ভিডিও করা মাত্রই কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। এবং এই ভিডিওটা করার আগে আমি একটা শপথ বাক্য পাঠ করে দিচ্ছি যে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া এক বিন্দু মিথ্যা বলিব না। তার কারণ এখন বিড়ম্বনায় আছে মার্কেটে একদল নেমে পড়বে টাকা তোলার জন্য, সুপ্রিম কোর্টে ফাইল করার জন্য। কেন? তার কারণ একদম এই প্রাথমিক শিক্ষা পর্ষদ যেভাবে আপনারা তাকে চেনেন, আমি বলি ওরা ওই ধরনেরই। আর একটা বড় বিষয়, যদি এটা 2016 সালে কোনো রিক্রুটমেন্ট প্রসেস হতো বা 2020 সালে কোনো রিক্রুটমেন্ট প্রসেস হতো, তাহলে 20-22 চাকরি পেতে এক বিন্দু সময় লাগতো না। যেদিন অর্ডার হচ্ছে তার এক সপ্তাহের মধ্যে কমপ্লাই করে দিত, কারণ সমস্তটা তখন ধামাচাপা ছিল। এখন কেন 20-22 দিতে আপত্তি? তার কারণ হচ্ছে সমস্তটা মানে মুখিয়ে আছে। কেউ যদি একটু চুনোপটি এদিক ওদিক করে, সবটা এক্সপোজ। প্যানেল পাবলিশ করেছে না ফার্স্ট টাইম প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার বদলে এই যে প্যানেল পাবলিশ করেছে, এবার 5% ওয়েটিংয়ে কিছু প্রার্থী আছে, আনঅ্যাবজর্ব কিছু প্রার্থী রয়েছে, সবাই মানে তাকিয়ে রয়েছে, এনআরএসে তাকিয়ে রয়েছে। মানে এখন কিছু অন্যায় যদি প্রাথমিক শিক্ষা পর্ষদ করে তাহলে ফেসে যাবে পুরো প্রাথমিক শিক্ষা পর্ষদ। সে এবার রিপ্যানেলও করতে পারছে না, ওদের একটা অলরেডি অনেকদিন চাকরি হয়ে গেছে, যারা প্রথম ফেসে চাকরি পেয়েছে। এখন 20-22 বেসিক্যালি এসসি এবং এসটি বাংলা মিডিয়ামে সিট ছাড়া আদার জেনারেল ওবিসিতে সিট নেই। এইটাতে আমি প্রথম দিনের যে ভিডিওটা করেছিলাম, যেদিনকে 20-22 অর্ডারটা ওদের ফেভারে গেল 142 অ্যাপ্লাই করার পরে, যে এরা এত সহজে দেবে না। একদম ভিডিওটা দেখে নিন, এত সহজে এরা দেবে না। এদের সাথে চরম লড়াই লড়তে হবে, যেটা 20-22 ছেলে মেয়েগুলো লড়ছে এবং আগামী দিনে লড়বে। একদম চোখে চোখ রেখে কথা হচ্ছে। হ্যাটসঅপ 20-22 লড়াই কি। যাই হোক, 20-22 সমস্যাটা দিনকে দিন বাড়ছে, গোটা বিষয়টি আসবো। পর্ষদ সুপ্রিম কোর্টে এমএ ফাইল করার পরের দিনই 48 ঘন্টার মধ্যে কন্টেম্প ফাইল করেছে 20-22 ছেলেমেয়েরা। গোটা বিষয়টা দেখাই আপনাদের। দেখুন, ডায়েরি নাম্বার সাসপেন্স দেখাচ্ছি না, 20-22 স্বার্থ যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য। তো সেইটা ফাইল হচ্ছে এমএ। এই এমএটা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। ডেটটা খুব ইম্পর্টেন্ট, 12/8/2025। জিনিসের খবর অনেকদিন আগের থেকে ছিল যে ওরা যাবে করছিল। তো 12/8/2025 তারা এমএ ফাইল করে গেছে। এবার এমএটা কেন? দেখুন, আরেকটা জিনিস আপনাদের অ্যারো মার্ক দিয়ে দেখানো হচ্ছে যে জাজমেন্ট চ্যালেঞ্জ করেছে। এটা ইয়েস, জাজমেন্ট চ্যালেঞ্জ হচ্ছে কিনা ইয়েস, আর জাজমেন্ট টাইপ হচ্ছে ফাইনাল জাজমেন্টটাকে তারা ওই বিষয় নিয়ে ক্লারিফিকেশান চেয়েছে যে আমাদের ক্লারিফিকেশান এই অংশে লাগবে। এখন প্রশ্ন হচ্ছে কোন ক্লারিফিকেশানে গেছে ওরা। মানে একদম প্রাথমিক শিক্ষা পর্ষদ যখন জাস্টিস হিমাকলি বেঞ্চে মামলা চলছিল তখন বলছে হ্যাঁ 2000 সিট আছে, আমরা দিয়ে দেবো। কিন্তু আদতে ওরা একটা ভেলকি ছিল, যেটা অন রেকর্ডে হয়তো বা নেই, আছে কিনা আমার মনে নেই, যে 20-22 জন্য 2000 সিট, ওটা আদতে ওটা বাংলা মিডিয়ামের সিটই নয়, ওটা নেপালি, উর্দু, অন্য মিডিয়াম। আর মিডিয়াম কনভার্সন হয় না, কোনো রুলস নেই। তো এই সিটটায় হয়তো বা এসে বলবে যে আমাদের সিট নেই। একটা ক্লারিফিকেশন, দুটো পজিটিভ, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ হতে পারে, যে আমাদের কাছে সাচ অ্যান্ড সাচ এই ভ্যাকান্সি আছে, আমরা এদেরকে দিতে পারি, আদারওয়াইজ আমাকে নির্দেশ দিন যাতে আমি ফিউচার ভ্যাকান্সি থেকে 20-22 নিয়োগ করতে পারি। এই ক্লারিফিকেশনের জন্য তারা যেতে পারে, এই বিষয়টা নিয়ে যেতে পারে। আর একটা ওখানে ওরা বলতে পারে যে প্যানেল এক্সপায়ার করেছে, হাবিজাবিগুলো বলতে পারে, যেগুলো 20-22 ডিফেন্ড করা অনেকগুলো জায়গা আছে, আমি এখন এখানে বলবো না, কারণ মামলা চলছে, পরবর্তীতে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো দুটো বিষয় যেতে পারে, যে সিট লিমিটেড, তো আমাদের একটা বিষয় বলে দিন, বা পিটিশনার ভিত্তিক হবে কিনা সে বিষয়টা একটু ক্লারিফিকেশন করে দিন, আর অথবা যে আমরা ফিউচার ভ্যাকেন্সি থেকে দেখি নিয়োগ করবো। এই 2-3টে বিষয়ে এরা ক্লারিফিকেশন চাইতে পারে, এর বাইরে কিছু চাইবে বলে আমার মনে হয় না। তো একটা প্যানেল এক্সপায়ারি করে গেছে একটা বিষয়, একটা হচ্ছে শুধু মামলাকারীদের দেবো কিনা, আর সার্টেন হচ্ছে যে আমাদের ফিউচার ভ্যাকেন্সি থেকে সিট কেটে নিয়ে দেখে আমরা অ্যাকোমোডেট করবো কিনা, তার কারণ বাংলা মিডিয়ামে সিট নেই এই সংখ্যক, এবং অন্য মিডিয়ামকে কনভার্সন করবো কিনা, এই বিষয়টা হয়তো তারা ক্লারিফিকেশন করে জানতে চাইতে পারেন। এখন কী জানতে চাইছে সেটা কপি না আসলে বোঝা খুব মুশকিল, খুব তাড়াতাড়ি কপি হয়তো আমাদের কাছেও পৌঁছে যাবে এবং আমরা তারপরে গোটা বিষয় বিস্তারিত বলতে পারবো। আবার বলছি, এই বিষয়টা নিয়ে ধোয়াশা যে কেন কোন অংশটাকে নিয়ে এরা ক্লারিফিকেশান চেয়েছে। জাজমেন্ট 20-22 ফেভারে আছে, তারা 142 অ্যাপ্লাই করে তারা অলরেডি ওই 11,765 নিয়োগে তারা কিন্তু ঢুকে গেছেন, অংশগ্রহণ করে গেছেন। এবার যেটা বিষয় সেটা কীভাবে নিয়োগ পাবেন বা কোন পদ্ধতি হবে সে বিষয় নিয়ে হয়তো ক্লারিফিকেশানে গেছে, বা কতটা সংখ্যক নিয়োগ পেতে পারে সে বিষয় নিয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে এই মামলায়, এই যে ধরুন এমএ ফাইলে অনেকে ভাবছেন যে এই মামলায় আমি ঢুকবো, আমার বক্তব্য রাখবো। তো আমি বলে দিই, প্রথম কথা, এই মামলাটা
মূল যারা মামলাকারী তাদের সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদের দেনা পাওনা গল্প। এখানে বাইরে থেকে কেউ আউটসাইডাররা ঢুকতে পারবে না, মানে নন পিটিশনাররা এই এমএতে অংশগ্রহণ করে তারা তাদের সাবমিশন দিতে পারে, অ্যাজ পার লিগাল তারা রাইট আছে, বাট আশা করি ওখানে কোনো ফলপ্রসূ হবে না, তো শুধু শুধু ডিসমিস করবে, এই হচ্ছে ব্যাপার। পরবর্তী ক্ষেত্রে একটা কন্টেম ফাইল, দেখুন ওটা 12 তারিখে দেখালাম, কন্টেম ফাইলটা হচ্ছে 13 তারিখ, অর্থাৎ তার একদিন পরে। তো কন্টেম ফাইল করা হচ্ছে কার বিরুদ্ধে না, প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি হচ্ছে গৌতম পাল বাবু, তিনি করেছেন, মানে তাকে উদ্দেশ্য করে করা হয়েছে, তার বিপক্ষে গিয়ে করা হয়েছে যে আপনি আমাদের এটা করেছেন, যে এমএ পরে আপনি ক্লারিফিকেশন যে আমরা বসে থাকবো না, আমরা ওটাকে কন্ডেম করবো, আমাদের চাকরি দিতে হবে, এই মর্মে গেছেন 20-22 যারা একদম শুরুর দিকে যারা পিটিশনার ছিলেন 900 সামথিং গত, তারা কিন্তু এই মামলাটা করেছেন, মানে তাদের কোনো একটা অংশ, 60 অংশ বা পুরো অংশটাই হয়তো বা করেছেন যারা পিটিশনার ছিলেন সুপ্রিম কোর্টে। এখন এই জায়গা থেকে কন্টেম ফাইল করে গোটা বিষয়টা তারাও করতে এসেছে যে আমাদের অর্ডার কমপ্লাই করা হচ্ছে না কেন, যদিও অর্ডারের এই অংশে কিন্তু কোনো লিমিটেশন দেওয়া ছিল না, জাস্ট সুপ্রিম কোর্ট জাস্ট কনসিডার করেছে যে তোমরা এই রিক্রুটমেন্টে বসে যাবে এবং তোমাদের ক্যান্ডিডেটসগুলো ভ্যালিড করে নিয়েছে এবং তোমাদেরকে প্যানেলভুক্ত করে তোমাদের মেরিটের ভিত্তিতে তোমাদের চাকরি হবে, এই মর্মে সুপ্রিম কোর্ট কিন্তু অর্ডার করেছিল 20-22 ক্ষেত্রে 142 অ্যাপ্লাই করে। এখন সেই জায়গা থেকে বিষয়টা জটিল হয়ে যাচ্ছে দিনকে দিন, তার কারণ পর্ষদ এমএ ক্লারিফিকেশন চেয়েছে, এখন পিটিশন আর নন পিটিশনের সবাই একটা ব্যাপার যে একটা ভয়ের বাতাবরণ কাজ করছে, আদৌ কি পিটিশনারদের নিয়ে নেবে বা নন পিটিশনার পাবেন। অ্যাকচুয়ালি আমার সার্বিক মতে আমি আবারও বলছি যে যেহেতু 20-22 পার্টিসিপেশন, তাদের এই রিক্রুটমেন্ট পার্টিসিপেশন অ্যালাউ হবে কি হবে না এই নিয়েই তো টোটাল মামলাটা ছিল, সেক্ষেত্রে অ্যালাউ করে দিয়েছে। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ যেহেতু ধোয়া তুলসী পাতা নয়, যদি আমি প্রাথমিক শিক্ষা পর্ষদের জায়গায় কোনো আধিকারিকতা আনলো 20-22 যারা প্রত্যেক ইন্টারভিউ দিচ্ছে সবাইকে আমি দায়বদ্ধ, আমি 12 অথরিটি, আমি সবার একটা মেধা তালিকা প্রকাশ করবো, যারা মেরিটে আছে তাদেরকে চাকরি দিয়ে দেবো, এই বিষয়ে আমি দিয়ে দিতে পারতাম। বাট প্রাথমিক শিক্ষা পর্ষদ এত ধোয়া তুলসী পাতা নয়, তারা কি করবে, এখান থেকে কাট ছাড় বাদ বুদ দিয়ে যত কম সংখ্যক নিয়োগ করা যায় তার চেষ্টাটা এরা করবে, আর যার চেষ্টা অলরেডি শুরু হয়ে গেছে, 12 তারিখ থেকে শুরু হয়ে গেছে আগস্ট মাস, যেখানে অলরেডি 3 মাস মনে হয় জাজমেন্ট পার হয়ে গেল, এর আগে 1 মাস, বড় জোর 1 মাস প্রসেস করতে সময় লাগতো, দিয়ে দিতে পারতো। দেখুন এনআইএসের সাথে কি বিড়ম্বনাগুলো করলো, মানে যা না তাই ইচ্ছা করছে, অন্য স্টেট করেনি, এরা করে দিয়ে একদম, মানে এনআইএসের 10% চাকরি পাবে কিনা সন্দেহ আছে। আজকে 20-22 সেই একটা বড় খাত তৈরি করে রাখলো এরা, যদি কন্টেম করেছে, এই কন্টেমটা আবারও বলছি, এই কন্টেম যারা করেছে তারা হচ্ছে রিট পিটিশনার যারা সুপ্রিম কোর্টে এসএলপিটা করেছিলেন, এখানে বাইরের আউটসাইডাররা হয়তো বা ঢুকতে পারেন, কিন্তু এখানে তাদের শুনবে বলে মনে হয় না, তো ফালতু টাকাগুলো নষ্ট হবে। এখন তাদের শুধুমাত্র অবজার্ভ করা ছাড়া কোনো কাজ নেই। আমি আবারও একটা নন পিটিশনারদের জন্য একটা ছোট্ট কথা বলবো, এই গোটা অংশটা যারা লড়ছে তাদেরকে লড়তে দেওয়া উচিত, এবং তার পাশাপাশি যদি কিছু আউটপুট আসে সেম ফুটিংয়ে আছে বলে, যেমন কৌশিকরা সেলফিতে ছিল, ওখানে তারা অর্ডার নিয়ে আসলো, দেন এনআইএসের ক্ষেত্রে নন পিটিশনাররা কী করলো, তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেম জিনিসকে দেখিয়ে, সেম অর্ডার ফর্ডার দেখিয়ে সিঙ্গেল বেঞ্চে রিড করে দিয়ে তারাও সমতুল্যভাবে নিয়েছে, এবং তারাও কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভেরিফিকেশনের সেকেন্ড লিস্টে তারা ডাক পেয়ে গেছে। আমি বলবো এখানে নন পিটিশনের পেশেন্স রাখা দরকার, কী হচ্ছে গোটা বিষয় অবজার্ভ করা দরকার, এবং পরবর্তী ক্ষেত্রে যদি কোনো অর্ডার মূল মামলাকারীরা নিয়ে আসতে পারে, তো সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে গিয়ে একটা সিমিলার একটা ছোটো রিড করলে, যদি পরবর্তীতে রিড করার দরকার পড়ে, প্রাথমিক শিক্ষা বছর না মানে তো সিঙ্গেল হচ্ছে হ্যাঁ আমি সেম ফুটিং আছে, আমার কেন দেওয়া হবে না, তো সিঙ্গেল সুপ্রিম কোর্টে অর্ডার দেখে কিন্তু দিয়ে দেবে। আর একটা সমস্যা হচ্ছে এমএতে যদি ক্লারিফাই করে দেয়, এটাও একটু সম্ভাবনা একটা ব্যাপার থাকছে, যদি ক্লারিফাই করে দেয় যে হ্যাঁ সাচ অ্যান্ড সাচ এই পিটিশনারদের নিয়েই কিছু করতে হবে, তখন আবার এটা বিড়ম্বনার জায়গা। যাই হোক, আপনারা আমার মনে হয় আমার কথা বিশ্বাস না করে সরাসরি অ্যাডভোকেটদের পরামর্শ নিন, ভালো অ্যাডভোকেট যারা গোটা বিষয়টা জানেন, গোটা বিষয়টা নজরদারি করেছেন, তাদের থেকে আপনারা পরামর্শ নিন এবং কথা বলুন সেই সমস্ত অ্যাডভোকেট যারা মূল মামলার সাথে বা অন্যান্য এই সব ধরনের মামলাগুলোর সাথে যারা অলরেডি করছে, তাদের সাথে পরামর্শ ভুল পদক্ষেপ নেবেন না, ভুল পদক্ষেপ নিলে কিন্তু গোটা বিষয়টা কিন্তু আরও বেশি জটিলতর পরিস্থিতি তৈরি হয়ে যাবে। এমনিতেই সমস্যা প্রাথমিক শিক্ষা পর্ষদ দিনকে দিন বাড়ানোর চেষ্টা করছে, সেক্ষেত্রে শান্ত থেকে সবাই মিলে একদম একত্রিত হয়ে গোটা বিষয়টার দিকে ফোকাস রাখুন এবং অবশ্যই আইনজীবীদের পরামর্শ নিন, কিন্তু কোনো স্টেপ নেওয়ার আগে 10 বার ভাবুন, কারণ ভুল করেও ভুল পদক্ষেপ নিয়ে গোটা বিষয়টাকে আর আটকাবেন, কারণ অনেক কষ্টের পরে এই জাজমেন্টটা এসছে, চাকরি আজ নাও কাল হবে, সেটা কোন পথে হবে সেটা পরবর্তী ক্ষেত্রে জানা যাবে, কিন্তু সময়টা আর একটু লাগবে, কারণ এই মামলা
এমের ক্লারিফিকেশান আসবে, দেন কন্টেম্পটের রায় হবে, দেন আরও বেশ কিছু সময় কিন্তু এখানে অতিবাহিত হবে। কারণ এই মামলা হট করে সুপ্রিম কোর্টে মামলা করলাম, কালকে তো শুনানি হয় না, তো এরপরে ডেট পড়বে, যদি কোনো সমস্যা থাকে সেগুলো কিওর হবে, দেন একটা ডেট পড়ে গেল, দেন নাম্বারগুলো পড়বে, দেন নাম্বার পড়ার পরে সেখানে যদিও ক্যাভিয়েট করে রেখেছে এই এমএতে সম্ভবত যতদূর সম্ভব যারা পিটিশনার ছিল তারা কিন্তু ক্যাভিয়েটও করা আছে। তো নিশ্চিত থাকুন যারা লড়ছে তাদেরকে লড়তে দেওয়া উচিত। বাকি মাঝখান থেকে যারা এই সমস্ত বিড়ম্বনা বাড়াবে এবং মিসগাইড করবে তাদের কিন্তু সমস্যা। গোটা বিষয়টা নিয়ে আশা করি সবাইকে বোঝাতে পারলাম যে স্কোপ সিঙ্গেল বেঞ্চেও থাকার কথা, যদি এখান থেকে কিছু না হয়। আর এখানে ঢুকেই একটা বিরাট কিছু হয়ে যাবে এমনটাও কিন্তু নয়। তো গোটা বিষয়টা একটু নিজেরা ভাবনা চিন্তা করুন, আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। আমার কোনো ওপিনিয়ন নেই এখানে, আমি গোটা বিষয়টা সব পক্ষ নিয়ে আলোচনা করলাম, বাকিটা নিজেরা আলোচনা করুন এবং আশা করি একটা সমস্যার সমাধান অবশ্যই খুব দ্রুত করবে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে বলবো একটু নমনীয় হয়ে ছেলেমেয়েগুলোকে চাকরি দিন, স্কুলে পৌঁছাতে দিন। তার কারণ অনেকটা দিন অতিবাহিত, অলরেডি 1-1.5 বছর তাদের চাকরি হয়ে গেছে, তারা এতগুলো দিনে মাইনে পেতে পারতো সেম ফুটিংয়ে, কিন্তু আজকে তারা না পেয়ে এখনও তারা বাইরে বসে আছে। উৎকণ্ঠা দিন কাটাচ্ছে, এদেরকে সুরাহা করে দিন, চাকরিতে এদেরকে স্কুলে পাঠা। ধন্যবাদ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ধন্যবাদ।